আচ্ছা, আমরা যেখানে বসে আছি এই জায়গাটার নাম হলো চারাতলা। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বেদি। এখানে একজন সাধু বহু বছর সাধনা করেছেন। তো এই সাধনার স্থলে ওনার জন্য একটা বেদি বানানো হয়েছে। আর এই এখানে আছে বাবা হংস বাহনের বেদি। আর এই যে সামনে যে জলাশয়টা দেখতে পাচ্ছেন আপনারা, এই জলাশয়ে আমাদের নবদ্বীপের সাত শিবের মধ্যে একজন বিখ্যাত বাবা হংসবাহন শিব ঠাকুর জলের তলায় থাকতেন, মানে মূর্তিটা থাকত। কথিত আছে আগে প্রত্যেক বছর গাজনের সময় সন্ন্যাসীরা এসে ঢাক ঢোল পিটিয়ে পুজো করে বাবাকে জলের থেকে তুলতো এবং সেই ঘাড়ে করে নিয়ে গিয়ে পুজো দেওয়া হতো। এবং বিভিন্ন রকমের কাহিনী আছে এই বাবার সাথে। এই যে সমগ্র যতটা জায়গা দেখতে পাচ্ছেন আমরা যে দিক থেকে আসলাম, এই সবটাই আপনার দেবত্ব সম্পত্তি, মানে বাবা হংসবাহনের সম্পত্তি। এই যে জলাশয়টা দেখতে পাচ্ছেন এটা একসময় বিশাল বড় বিল ছিল। বিলে প্রচুর মাছ ছিল এবং বাবার হংসবাহনের বিভিন্ন রকমের জিনিসপত্র এসব থাকতো। যেমন কার বাড়িতে যদি কন্যার জন্য বিয়ে, মানে বিয়ের জন্য বাসনপত্র থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস জলের তলায় নাকি থাকতো। কার বাড়িতে অভাব পড়লে বাবার কাছে এসে প্রার্থনা করলে সেই জিনিসগুলো নাকি উঠে যেত। এবং আগেকার মানুষজন ছিল সরল, তারা দেবতাকে মান্যি করতেন এবং তারা বিয়ে হওয়ার পর আবার ওই জিনিসগুলো ফিরিয়ে দিত। এরম যুগের পর যুগ চলে আসছিল। কিন্তু আস্তে আস্তে এখনকার যে যুগ, চোর ডাকাতের উপদ্রব শুরু হলো। এখন এক সময় কি হলো, ডাকাতেরা বাবা হংসবাহনের মূর্তি জল থেকে তুলে এনে পালাবার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ডাকাতেরা ধরা পড়ে যায় এবং বাবা হংসবাহনের যিনি সন্ন্যাসী উনি নাকি স্বপ্নাদেশ পান যে আমি এখানে আছি, আমাকে উদ্ধার কর। তো পরবর্তীকালে ডাকাতরা ধরা পড়ে যায় এবং এখন আপনারা যদি আসেন আপনারা দেখতে পাবেন নবদ্বীপ মাঝদিয়া পানশিলা পঞ্চায়েতের গাজনতলায় বড় মন্দির আছে বাবা হংসবাহনের মন্দির। ওখানে আন্ডার লক অ্যান্ড কি, মানে তালা চাবি দিয়ে বাবা হংসবাহনকে রাখা হয়। এবং এখন দূর দূরান্ত থেকে, মানে বলতে গেলে আমেরিকা ফ্রান্স থেকেও লোকেরা আসে এই মূর্তিকে দর্শন করতে। এবং এখন যেহেতু মন্দিরটা প্রায় ভগ্ন প্রায় হয়ে গেছে, তাই জন্য পাশে একটা নতুন মন্দির নির্মাণ করা হচ্ছে। তো আমার নাম হলো দিবাকর দাস, আমি এই পাশের গ্রামেরই বাসিন্দা। আমার সাথে যারা আছেন একজন হলেন আকাশ মণিক, একজন হলো ঋতুশ্রী, আর একজন হলো আমাদের পাপাই ঘোষ। তো আমরা আজকে এসছি এই সুদূর এই অলৌকিক জায়গাটা। এই জায়গায় কিন্তু রাত্রিবেলায় এসে আপনি একা বসে থাকতে পারবেন না। হ্যাঁ, আপনি একা বসে থাকলে মনে হবে কেউ আপনার পাশ দিয়ে হেঁটে চলে গেল, বা এমন মনে হবে দূরে নুপুর গায়ে দিয়ে কেউ হাঁটছে। এমন মানে অলৌকিক বিভিন্ন ঘটনা রকম হয়েছে। এখানে, মানে মানুষজন যেহেতু বাস করে না এখানে, মনে করা হয় এখানে এটা একটা প্রেত লোকের দরজা। এখানে আজকে অমাবস্যা, এবার এই সময় যদি আপনি আসেন আপনি অনেক কিছু দেখতে পারেন, কিন্তু বন্ধু বান্ধব নিয়ে আসলে বা কোনো কুমতলবে, ধরুন আপনি নেশা করতে আসেন, আপনি তখন কিন্তু কিছু দেখতে পারবেন না। কিন্তু অবশ্যই যারা নেশা করে বা কিছু করে যাচ্ছেন তাদের পরবর্তীকালে ফলাফল ভোগ করতে হয়। আসুন আপনাদের দেখিয়ে দেবো আরো বিভিন্ন রকম ছবি, এখানকার ছবি। নমস্কার।
এমন কোনো দিন বা রাত নেই, এমন কোনো দিন বা রাত নেই যে চারাতলা এসে ঘুরে আসবে এখানে মেডিটেট করা যা মানে ধ্যান ফ্যান করে তার জন্য আইডিয়াল জায়গা। এই বাড়িতে এসে এক্সামের সময় কত লোক এসে মানে কত স্টুডেন্ট এসে পড়াশোনা করে, আচ্ছা। এত শান্তশিষ্ট, কোনো আওয়াজ নেই, মানে যারা চাকরির জন্য চেষ্টা করছে বা যাদের মাধ্যমিক পরীক্ষা এরকম কতজন এসে এত শান্তশিষ্ট পরিবেশে পড়াশোনা। গ্রামের ছেলেরা, গ্রামের ছেলেরা আশেপাশে থেকেও আসে, এখানে পাশে আছে ব্রহ্মনগর থেকে আসে, আমাদের পাড়া থেকে কতজন আসে, এসে সবাই পড়াশোনা করে বা বসে থাকে শান্তশিষ্ট। যাদের মন খারাপ বা কোনো ভালো লাগছে না কিছু, তারা এসে শান্তি পায়। আর চারাতলাটা এমন একটা জায়গা, শান্তির জায়গা, কিন্তু এখানে এসে এই যে ভিতরে একটা মন্দির আছে, মন্দিরে বাজে ব্যবহার করলে ওখান থেকে একটা মহিলা আছে খুবই খুবই বাজে অপমান করে, তাই এখানে বাজে অত্যাচার করা যাবে না, একটু শান্তিশিষ্ট। ভালো জন্যই করে, এটা তো মন্দিরের জায়গা, ওটা তো বাজে ব্যবহার করার জায়গা না। কোন একটা বট গাছ ভেঙে বলেছিল, এইটাই বোধহয় এই পার্টটা। এই সামনের দিকে আছে, ওটা পিছন দিকে তো এই যে হংসভবনের বেদি, ওটা সাধু তপস্যার স্থান। জলটা পড়ার জন্য প্রত্যেক বছর একদিন করে তোলা হয়, কত এখানে প্যান্ডেল করে ভোগ আরতি ফারতি করে বাবাকে জল থেকে তুলে, তারপরে নানা রকম গোলাপ জল দিয়ে নানা রকম স্নান করানো হয়। এখানে কত ভোগ, এখানে লোকের মানে বছরে একটা দিনই বাবাকে আগের দিনে রাখা হয়। আগে যেমন চুরি চামাটির জন্য আগে যেমন 1 মাস আগে থাকতো, 1 মাস তো আর রাখা যাবে না, তাই আগের দিনে এসে নিশিরাতে রেখে যায় ব্রাহ্মণ এসে, যেন কেউ জানতে না। আর ওই ঠাকুর যদি চায় তবেই কেউ একা চাকাতে পারবে। এমন ব্যক্তি আছে যে একা ব্রাহ্মণ, মানে যার কাছে সন্তুষ্ট তিনি তার কাছেই যাবেন, আর না হলে ওই ঠাকুরকে ক্ষমতা নেই কেউ একা চাকাবে। যেমন গাজনের সময় যেমন আমরা বাবাকে স্নান করাতে গঙ্গায় নিয়ে যাই, একটা পালকি সাধারণ আমরা তাদেরই 15 জন, তখন মাঝে মাঝে এমন একটা পরিস্থিতি চলে আসে, মানে 15 জনের কাঁধ ফেটে যায় এমন ব্যাপার। আবার কখনো কোনো সন্ন্যাসী থাকে সেটাকে আবার হালকা করে দেয়, এমনই ব্যাপার। আর বাবা যখন ভর করবেন কোনো মতে, সেই দিন এই আগের বছরই স্নান করাতে এসে সন্ন্যাসী আর একটা ব্রাহ্মণ ছিল, ওরা স্নান করাতে নিয়ে এসেছিল, বাবা পুকুর থেকে উঠতেই চাইছিলেন না, মানে এত ভারী হয়ে গেছিল। কারণ লকডাউনের জন্য 2 বছর স্নান করতে পারেনি বাবার নিজস্ব পুকুরে, তাই সেইবার এসে আর বাবাকে তোলা যাচ্ছে না। ওখান থেকে 3 জন মিলে ধরে এখানে একটা সামান্য একটা মূর্তি বলা যাবে না ওটাকে, ওটা হচ্ছে আমাদের মানে স্বয়ং দেবতা। আমাদের মাঝদিয়া গ্রামটা ওনার উপরে নির্ভরশীল করে আছে। আর এখন ইসকল চেষ্টা করছে এই জায়গাটাকে, ইসকন যতই চেষ্টা করো ইসকনকে দেওয়া যাবে না, কিন্তু ইসকনের এটা সত্যি কথা, ইসকন থেকে প্রচুর পরিমাণে আমাদের এই মহাপুরুষরা সাহায্য করে। নতুন মন্দিরটা তৈরি হচ্ছে, সেখানে ফ্রান্স থেকে একজন মানে ভক্ত এসেছিলেন, ফ্রান্সের ভক্ত এসে ওখানে কত হাজার 1 টাকা দিয়ে গেছে বাবার মন্দিরের জন্য। তাই আগে এইসব টাকাও নাকি মার হয়ে যেত, তাই এখন এমন কঠোর ভাবে নেওয়া হয়েছে আবার 1 টাকা এদিক থেকে ওদিক থেকে। বৌমা, মানে বোবার কি হয়েছিল? ওনার বৌমা নাকি সন্তান প্রসন্ন বা কিছু একটা অসুবিধা হয়েছিল, তাই উনি মানসিক করেছিলেন যে বাবার নাকি নতুন স্থান করা দরকার। গাজনের সময় ভর উঠেছিল যে বাবার এখানে যত বাবার সাধকরা আসে রোদের সময় জল দিতে হয়, পয়লা বৈশাখের যে যারা জল দেয় তারা মানে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে, তাই সন্ধেবেলা ভর উঠেছিল যে আমার মন্দির পিছনে আমার জায়গা আছে, আমার মন্দির পেছানো হোক, বা আমার এখানে যারা সদস্যরা বা আমার ভক্তরা যারা আসবে তাদের যেন কোনো রকম কষ্ট না দেওয়া হয়, তাই সামনে আমার জায়গা করে। আচ্ছা, বলছি যখন ঠাকুরকে জল থেকে তোলে, মানে সন্ন্যাসী ছাড়া সাধারণ মানুষ তো ওখানে জানেই না কখন ঠাকুরটা তুলবে। ঠাকুর আমাদের ওই ঠাকুরকে যখন গঙ্গায় গাজনের সময় গঙ্গায় রাখা হয়, যে সে কাঠ দিয়ে বন্ধন করা যায় না, ওটা হচ্ছে শ্মশান থেকে পয়লা বৈশাখের আগের দিন কাঠ এনে রাখা হয়, শ্মশানে মরা পুরানোর কাঠ, ওই মরা পুরানোর কাঠ দিয়ে ঠাকুর বন্ধন করতে হয়। তাই একবার ভুলবশত ঠাকুর জলে ভেসে কোথায় চলে গেছিল, তাই আমাদের মূল সন্ন্যাসী যে আছে তাকে স্বপ্ন দিয়ে তারপরে আনা হয়েছে ঠাকুর। আর যখন ঠাকুরটা যখন জল থেকে উঠছে তখন মানে
নর্মাল সাধারণ মানুষও থাকতে পারে না, মানে জানেই না কখন জল থেকে না উঠবে সেটা জানে, জানে। যখন রেখে আসে তখন জানে না, যখন আমরা গাজনে শেষ হয়ে যখন পয়লা বৈশাখের আগের দিন বাবাকে আনতে যেতে হবে, সব পালকি টালকি নিয়ে ঢাক ঢোল কত, মানে শয়ে বলা যাবে না, হাজারেও বলা যাবে না, এমনকি লাখে লাখে লোক গঙ্গার ধারে বাবার মানে জল থেকে ওঠার জন্য দাঁড়িয়ে থাকে। তখন তো যে সেভাবে জল থেকে তোলা যাবে না, ঢাক বাজিয়ে লাঠি, যে সন্ন্যাসীর লাঠি থাকে সেটা লাঠি জলে বাড়ি মেরে, এমনকি বাবা এটা খুবই খারাপ, মানে মন থেকে ভালো হলো নেশা ভান করে থাকে, সব কিছু করে থাকে। তাই বাবাকে এমনকি যদি না উঠতে চায়, এমনকি বাজে ভাষা প্রয়োগ করতে হয়, তাও বাবাকে সেদিনকে সবারই সামনেই তোলা হয়। কিন্তু তোমার নাম কি? আমার নাম পীযূষ ঘোষ। তোমার নাম মানে বাড়ি এখানেই? হ্যাঁ, আমার বাড়ি মাঝদা কালী। ছোটবেলা থেকে দেখে আসছো? এবার হয়তো আমরা সব বিষয় তো নিজের চোখেও দেখতে পারি না, তাই আমাদের দাদু ঠাকমা দিদা বা পিসিদের সাথে যেটুকু জানতে পারি সেটুকুই শেয়ার করা হবে। আচ্ছা, একটু আগে আপনাদের দেখালাম যে একজন সাধু বাবা যিনি তপস্যা করতেন, তার বেদি দেখালাম। তো এই দেখতে পাচ্ছেন, এই বেদির মধ্যে উনি অন্তিম শয্যায় শায়িত রয়েছেন। তার অস্তিত্ব আর কোথাও না গিয়ে এখানে রাখা গেছে। দেখা যাচ্ছে সামান্য একটা ছোট্ট ফুল কেউ নিবেদন করে গেছেন বাবার জন্য। আর আচ্ছা, ওনার নাম হলো বালক ভোলা গিরি। এই দেখতে পাচ্ছেন ওনার ছবি। আচ্ছা, এই বট গাছে কি হয় বলো? এই বট গাছে বলতে মানে যিনি সাধক ছিলেন, যিনি তপস্যা করেছিলেন, মানে উনি হাতে করে বসিয়ে গেছিলেন। তো এই বট গাছটা হচ্ছে অনেক পুরনো, কিন্তু তাও আগের বট গাছগুলোর মতো অতটা বৃদ্ধি পায়নি, এবং এই বট গাছে কোনো পরিবর্তনও দেখা যায়। তাই এখানে একটা বাবার স্থান করে দেওয়া হয়েছে। তো একটু আগে বলেছিলাম যে অনেক স্টুডেন্ট এসে এখানে পড়াশোনা করে, তো এই জায়গাটাতে পড়াশোনা করে ওরা। আচ্ছা, আর এই সামনে যে দেখা যাচ্ছে ওটা হংসবিল? তো না, এটা হংসবিল না, এটা একজনের নিজস্ব সম্পত্তি। হংসবিলটা আছে ওই পাশে। আচ্ছা আচ্ছা, আগে তো পুরোটা একটা একই ছিল। হ্যাঁ, আগে এটা এক ছিল, পরবর্তীতে মাঝখানে চাষের জমি বিভক্ত হয়ে যাওয়ার ফলে বাঁধ সৃষ্টি করে, বাঁধ হওয়ার পরে নানান রকম ভাগ। আচ্ছা, তো কি অল্টারনেট ব্যাটারি নেই? অল্টারনেট
যে এটা হচ্ছে আমাদের বাবা হাংসরাজের মন্দির। তো পিছনে একটা মন্দির স্থাপন করা হচ্ছে। তো পিছনের মন্দিরটা হচ্ছে এই যে পিছনে বড় মন্দির স্থাপন করা হচ্ছে। আর